কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বাসার ছাদে স্বল্প পরিসরে ফুলের বাগান বা সবজির চাষ অনেক আগে থেকেই শুরু হয়েছে। কিন্তু কাদামাটির ঝোঁক ঝামেলা, ছাদের উপর অতিরিক্ত চাপ এবং ছাদের ফুল ও সবজি বাগানে পানি দেওয়ার কারণে স্যাঁতস্যাঁতে হওয়ায় অনেকেই ছাদে বাগান করতে চান না। এসব দিক বিবেচনা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহেল বাকি ছাদে সবজি চাষের জন্য সম্প্রতি হালকা বেড প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তিনি নারকেলের ছোবড়া দিয়ে 10 ফিট বাই 3 ফিট আয়তনের বেডে 10 ইঞ্চি পুরো করে নারকেল ছোবড়ার গুঁড়া দিয়ে বেড তৈরি করে খামার বাড়ির একটি বহুতল ভবনের ছাদে লাল শাক, সরিষা, পুঁই শাক, পেঁয়াজ, পালং শাক, মূলা ও বাটি শাকের চাষ করেছেন। আপনারা আগে থেকেই ছাদে সবজি চাষ করে থাকেন, কিন্তু ছাদে সবজি চাষ সম্পর্কে কিছু অনীহা আছে। বিশেষ করে আমরা যখন মাটি ব্যবহার করেন তখন অনেকে আপনারা আপত্তি করেন যে এগুলো ছাদকে নোংরা করে তোলে, কর্দমাক্ত করে তোলে, আমরা ছাদকে স্যাঁতস্যাঁতে করে তোলে। অনেকেই মনে করেন যে মাটির ওজন আমরা ছাদ বইতে পারে না। সেই ক্ষেত্রে আপনাদের এই অভিযোগগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেটি চিন্তা ভাবনা করেই আমি প্রথমে টবের মধ্যে নারিকেলের ছোবড়া এবং নারিকেলের যে ডাস্ট বা গুঁড়ো আছে সেগুলো দিয়ে আমি একটু পরীক্ষা নিরীক্ষা করি এবং সেখানে আমি কিছু সবজির বীজ বুনি 5-7টি টবে, এবং সেখানে আমি দেখতে পেয়েছি যে খুব সুন্দরভাবেই সেগুলো সেখানে হয়েছে। আমি সেটা ক্ষুদ্র পরিসরে পরীক্ষা নিরীক্ষার পর আমি ছাদের উপরে সেটি ভালোভাবে প্রয়োগ করার জন্যই ছাদ বাগানে আমি করেছি, এবং এখানে বেড আকারে আমি কিছু সবজি চাষ করেছি। এই বেড আকারে সবজির মধ্যে প্রতিটি বেড একটি আদর্শ বেড। একটি বেডের আকার 10 ফিট এবং 3 ফিট। যে নারিকেলের ছোবড়া আমি ব্যবহার করেছি, সেখানে ব্যবহার করার পরে সেখানে আমি যে বীজ বুনেছি আমি ভালো ফলন পেয়েছি। আমি গাছের বৃদ্ধি খুব ভালো দেখেছি। আমরা দেখছি যে আমাদের ছাদ নোংরা হচ্ছে না, এবং বৃষ্টি বাদলে আমাদের যদি কোনো অসুবিধার সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা পলিথিন দিয়ে ঢেকে আমরা সেটাকে উন্মুক্ত অবস্থা থেকে রক্ষা করতে পারবো, বাতাস থেকে রক্ষা করতে পারবো। যে কোনো শাকই সাধারণত 25 থেকে 30 দিনের মধ্যেই হারভেস্ট করা যায়। যেহেতু 25 থেকে 30 দিনের মধ্যে আপনি সবজি আহরণ করতে পারছেন, সেই ক্ষেত্রে আপনি 12 মাসে 8-10টি ফসল আপনি করতে পারেন, এবং সেই 8-10টি ফসলে আপনার সারা বছরই পুষ্টি সরবরাহ নিশ্চিত করবে, এটা আমি বলতে পারি। তিনি এ বেডে সুষম রাসায়নিক সার পরিমাণ মতো দিয়ে সবজির বীজ বপন করেছেন। এই বেডের বৈশিষ্ট্য হল ননস্টিকি, ঢিলে ঢালা, কম ওজন এবং সহজে পচনশীল নয়। এ বেডে পানি দিলে সহজে বাষ্প হয়, ফলে ছাদে চাষ করলেও ছাদ ধুলা, বালি ও কাদামুক্ত থাকে। তার রোপিত শাকসবজি ইতিমধ্যে বাড়তে শুরু করেছে।
এই পদ্ধতিতে সবজি চাষ করে মাত্র ৩০ দিন পর খাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। জনসংখ্যা বৃদ্ধির ফলে শহরাঞ্চলে ফুল বাগান ও সবজি চাষের জন্য জায়গার অভাব। ছাদের সবজি চাষ ও ফুল বাগানের জন্য এ এলাকা বেড প্রযুক্তি আশার সঞ্চার করে। এভাবে সবজি চাষ করে নিঃসন্দেহে পারিবারিক চাহিদা মেটানো সম্ভব হবে। আমরা প্রতিনিয়ত খাওয়ার সাথে শাকসবজি খাই। আমরা কি জানি বাজার থেকে কেনা এসব শাকসবজি সাক্ষাৎ বিষ। আমাদের ভৌগোলিক অবস্থান, আবহাওয়া আর জলবায়ুর জন্য আমাদের ফসলের মাঠের ফসল নানাভাবে বিভিন্ন বালাইয়ের মাধ্যমে আক্রান্ত হয়। যেসব পোকামাকড় ফসলি জমিতে দেখা যায় এর সবগুলো কিন্তু অপকারী বা ক্ষতিকারক নয়, এর মধ্যে অধিকাংশ উপকারী। কিন্তু ফসলি জমিতে পোকা দেখা মাত্র আমাদের কৃষক ভাইয়েরা দেরি না করে যত্রতত্র বালাইনাশক প্রয়োগ করেন পোকা দমনের জন্য। শুধু কি তাই, প্রতিদিন সবজিতে কীটনাশক প্রয়োগ করেন এমন উদাহরণ আছে হাজার হাজার। তাছাড়াও পোকার প্রকৃত আক্রমণ আর প্রয়োজন বুঝেও আমরা বালাইনাশক প্রয়োগ করি না। এতে সরাসরি বিষ বা বালাইনাশক আমাদের শরীরে ঢুকে হাজারো সমস্যার সৃষ্টি করতে পারে। পরিকল্পিত বালাইনাশক প্রয়োগ ছাড়া এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার আপাতত কোনো সুযোগ নেই। তবে বালাইনাশক প্রয়োগকৃত শাকসবজি কেনার পর অন্তত স্বাস্থ্যকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটি ল্যাবরেটরি স্থাপন করেছেন। এর মাধ্যমে সহজে বালাইনাশকের উপস্থিতির পরিমাণ নির্ধারণ করা যায় এবং একই সাথে কিভাবে এসব বিষাক্ত শাকসবজি অন্তত ঝুঁকির মাত্রা কমিয়ে আমাদের খাওয়ার উপযোগী করা যায় সে ব্যাপারে প্রযুক্তি প্রকৌশল আবিষ্কার করেছেন। এগুলো অনুসরণ করলে আমরা আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে পারবো আর অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ পেতে পারবো। আমাদের বিশ্বাস আপনারা সবাই এই প্রযুক্তি কৌশল অবলম্বন করে আমাদের শাকসবজিকে বিষমুক্ত করে খাবেন। প্রতিদিন বাঁচার জন্যই আমাদের কিন্তু খেতে হয় শাকসবজি, ফলমূল। তো আমরা প্রতিনিয়ত প্রতিটা ভোক্তাই খুবই চিন্তায় থাকে, আমি কি খাচ্ছি, আমি যে শাকসবজি ফলমূলটা খাচ্ছি সেটা কি আদৌ খাওয়ার উপযুক্ত, অর্থাৎ সেটির মধ্যে কি বিষ আছে না বিষ নাই। কারণ আমরা প্রতিনিয়ত দেখছি, যদি ক্ষেতের বিভিন্ন সবজির ক্ষেতে যাই দেখব যে সকাল সন্ধ্যা কৃষক ভাইরা কীটনাশক প্রয়োগ করছে, ছত্রাকনাশক প্রয়োগ করছে, অর্থাৎ বিভিন্ন বালাইনাশকের ব্যাপক অপপ্রয়োগ হচ্ছে। এমত অবস্থায় আমরা দেখেছি যে বেশ কিছু সবজিতে, বিশেষ করে আমাদের যে সমস্ত সবজি গ্রীষ্মকালে চাষ করা হয় সেই সমস্ত সবজিতে প্রচুর পরিমাণে কীটনাশকের অবশিষ্টাংশ আমরা পেয়েছি আমাদের এই বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগার। আপনারা জানেন এই বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগার বাংলাদেশের অন্যতম একটি গবেষণাগার এবং বলা চলে একমাত্র গবেষণাগার যেখানে সারা বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন সময় সবজি থেকে শুরু করে সব কিছুতে বালাইয়ের অবশিষ্টাংশ আমরা মেপে থাকি, পরিমাপ করে থাকি। এবং এই পরিমাপ করতে যেয়ে দেখেছি যে বেশ কিছু সবজি, ফল এবং বিভিন্ন ধরনের মাছ, আবার শুটকি মাছ, এগুলাতে প্রচুর পরিমাণে আমরা কীটনাশক পেয়েছি। সুতরাং স্বাভাবিকভাবেই ভোক্তাদের মনে একটা বিরাট আশঙ্কা যে এই বিষের হাত থেকে আমরা কেমন করে বাঁচব। সেটারও কিন্তু আমাদের বিজ্ঞানীরা গবেষণা করে একটা ছোট্ট উপায় বের করেছে, কিভাবে আপনি কিছুটা হলে আপনি এই বিষের হাত থেকে বাঁচতে পারেন। যেমন আমরা গ্রীষ্মকালীন শাকসবজি, আপনি বেগুন, শিম, বাঁধাকপি, ফুলকপি, কাঁচামরিচ সব কিছুতেই আমরা মাত্রাতিরিক্ত কীটনাশকের অবশিষ্টাংশ পেয়েছি। প্রথমত আপনারা যখন ফলটা নিয়ে আসবেন তখন সেটা এই যে ডিটারজেন্টের পানিতে আপনি কিছুটা হলেও ধুয়ে ফেলবেন। ডিটারজেন্ট, আপনি যে কোনো ডিটারজেন্ট আপনি নিয়ে আসতে পারেন। এটা জাস্ট
একটু ফেনা হয় সেই পরিমাণ আপনি এরকম পানি করে সেটাকে আপনি একটু এভাবে ধুয়ে নেওয়ার পর ওটাকে আপনি সাধারণ পানির মধ্যে আবার পরিষ্কার করে নেবেন। নেওয়ার পর সেটিকে নিয়ে আসবেন হচ্ছে লবণ মেশানো এই পানির দ্রবণে। 1 লিটার পানিতে 20 গ্রাম পরিমাণ লবণ আপনি মিশিয়ে নেবেন। মেশানোর পর সেটার মধ্যে আপনি 15 মিনিটের মতো এই বেগুন অথবা শিম অথবা বাঁধাকপি, ফুলকপি অথবা কাঁচামরিচ যেটিতে আপনার সন্দেহ রয়েছে এর মধ্যে বিষ আছে, সেটিকে আপনি 15 মিনিটের জন্য এই লবণ মিশ্রিত দ্রবণের আপনি ভিজিয়ে রাখবেন। অতঃপর আপনার সেই শাক সবজি ফলমূল নিয়ে এসে আপনি সেটাকে কাটুন, রান্না করুন, পরিবেশন করুন। মোটামুটি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার এখান থেকে শতকরা 90 থেকে 95 ভাগ বিষ কিন্তু আপনি দূর করে ফেলেছেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। গ্রামীণ দারিদ্র্য বিমোচনে এবং প্রান্তিক জনমানুষের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে সমাজভিত্তিক গবাদি খামার সমাজ উন্নয়নের একটি উৎকৃষ্ট উদাহরণ। ঢাকা জেলার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে এমনই এক সহজ সরল মানুষ কাজী রেজাউল করিম। অনেকে তাকে দেওয়ান কাজী বলে ডাকেন। সহায় সম্বল বলতে কিছুই ছিল না তার। তারপর প্রথমে তিনি 2006 সালে সমাজভিত্তিক খামার থেকে মাত্র একটি গাভী বর্গা নেন। বর্তমানে তার খামারে বাছুর সহ গবাদির সংখ্যা 12টি। তার খামারে সবকটি দেশীয় গরু, তাই অতি সামান্য খড় দিয়েই চলে গবাদির খাবার। মাঝে মাঝে ভুসি ও চালের গুঁড়া গবাদির খাবার হিসেবে দিয়ে থাকেন তিনি। নিজে গরুকে খাবার দেন, নিজেই সব পরিচর্যা করেন, আর ধ্যানে জ্ঞানে শুধুই খামারের চিন্তা। 16,000 টাকা দেওয়া আমার একটা গাভী কিনে দিয়েছিল। সেই গাভীর থেকে আমি 10 বছরে 5 লক্ষ টাকা গরু বিক্রি করছি, আর 3 লক্ষ টাকা গরু আমার বর্তমানে আছে। আমার গাভী হলো 4টা। আমি 10 কেজি দুধ পানাই। 10 কেজি দুধ পানি আমি 4 দোকানে বিক্রি করি 40 টাকা কেজি। সেখান থেকে আমার যে ইনকামটা আসে সেই ইনকামটা আমি গরু কিছু খানা কিনি, আমরা 2টা ফ্যামিলি চলি। দেশে জাতীয় গরু পালি, এর দুধ খুব ভালো এবং মাংস খুব ভালো। আমার একটা গাভীর থেকে বাছুর সহকারে 11টা আছে। সমাজ ভিত্তিক আমাকে একটা গাভী কিনে দিয়েছিল, সেই গাভীর থেকে আমি এতখানি গরু বানাইছি। আমার সে সাহায্য করছে প্রথম একটা গাভী দিয়ে, সেই গাভীর থেকে আমি বর্তমানে এতটুকু অগ্রসর হয়েছি। তার খামারে 4টি দুধের গাভী দুধ দেয়। দেশীয় গাভী বলে মাত্র 10 লিটার দুধ হয়। বংশী নদীর ভাঙন আর নেই। বদলে গেছে রাজাপুর গ্রাম, বদলে গেছে দেওয়ান কাজীর জীবনও। সমাজভিত্তিক খামার খুলে দিয়েছে উন্নয়নের দুয়ার। একটি সাধারণ পরিবারও মাত্র একটি গরু দিয়ে একটি খামার করতে পারে। ঠিকমতো পরিচর্যা করতে পারলে ছোট্ট একটি খামার একদিন বৃহৎ খামারে পরিণত হবে। দেওয়ান কাজীর সাফল্য দেখে এলাকায় গড়ে উঠতে শুরু করেছে ছোট ছোট অনেক খামার। শুধু দেওয়ান কাজী নয়, সমাজভিত্তিক খামারের আশীর্বাদে উন্নয়ন ঘটছে এই এলাকার মানুষের, উন্নয়ন ঘটছে সমাজের। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন